আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনে আইন লঙ্ঘন করে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার। জানিয়ে দিব বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী, এখন সেই ভার আমার কাঁধে। আরো জানিয়ে দিব বিপদসীমার নিচে নেমেছে গোমতীর পানি। এবং আরো জানিয়ে দিব মমতার পদত্যাগের দাবিতে আজ বিজেপির 12 ঘন্টা বাংলা বন্ধ কর্মসূচি। এদিকে আওয়ামী লীগের মতো একরকম ঢালাও মামলা দিয়ে কি বিচার হবে। এবং সর্বশেষ জানিয়ে দেব ডক্টর ইউনূস বাংলাদেশে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন বলছে সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আইন লঙ্ঘন করে নির্বিচার প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার। সরকারি চাকরি কোটা সংস্কার আন্দোলনের দাবিতে 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মিছিলটি যখন পার্কের মোড়ে যায়, তখন সবার সামনে ছিলেন আবু সাইদ। পুলিশের বাধার মুখে অন্যরা সরে গেলেও আবু সাইদ দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। একা নিরস্ত্র প্রতিবাদী এই তরুণকে একের পর এক গুলি করে পুলিশ। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। শুধু রংপুর নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করে ঢাকা সহ বেশিরভাগ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচার গুলি করছে। এর মধ্যে অন্তত 3 শ্রেণীর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে মানুষকে হত্যা করার তথ্য পাওয়া গেছে। 16 জুলাই থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর দিন পর্যন্ত যে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে, এ পর্যন্ত 758 জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের বেশিরভাগই নিহত হয়েছে প্রাণঘাতী অস্ত্রের গুলিতে। বেসরকারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি হিসেবে 70 শতাংশের মৃত্যু হয়েছে গুলিতে। রংপুরে আবু সাইদের গুলিতে ওই ঘটনায় 2টি ভিডিও যাচাই করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্রাইসিস এভিডেন্স ল্যাব সংস্থাটি জানিয়েছে, স্যাটেলাইট ছবি ব্যবহার করে তারা দেখেছে 15 মিটার দূর থেকে আবু সাইদকে গুলি করা হয়। সাইদ তখন পুলিশের জন্য কোনো হুমকির কারণ ছিল না। আপাত দৃষ্টিতে এই গুলির ঘটনা ছিল ইচ্ছাকৃত। এইরকম আরো 6টি ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তথ্য যাচাইকারী ভিডিও ব্যক্তি ও প্রতিষ্ঠান, তাতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আত্মরক্ষার অধিকার প্রয়োগের মতো পরিস্থিতি না থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে গুলি বর্ষণের ঘটনা ঘটছে। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত 341 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 175 জনের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে তাদের 137 জনের শরীরে প্রাণঘাতী গুলি ও 22 জনের শরীরে শটগানের গুলির চিহ্ন রয়েছে। তাদের অনেকে ফায়ার বা লক্ষ্যবস্তুর করে গুলির শিকার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। 4 আগস্ট থেকে পরের সময়ে আরো 417 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এই পর্যন্ত। এর মধ্যে 4 আগস্ট একই দিনে সারা দেশে নিহত হন 116 জন। ওই দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীও আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে দেখা গেছে। বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে বেশি ভারী, এখনই সেই ভার আমার কাঁধে। আব্দুল হাই আল হাদি হোমিওপ্যাথিক চিকিৎসক, সাভারের আশুলিয়া বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সামান্য আয়, স্ত্রী ও 3 সন্তান নিয়ে কোন রকমে তার সংসার চলে। তার 9ম শ্রেণী পড়ুয়া ছেলে জুলকারনাইন পড়ালেখায় ভালো। ছেলে বড় হলে ভালো কিছু করবে এমন স্বপ্ন দেখছিলেন আব্দুল হাই। কিন্তু আব্দুল হাইয়ের সেই স্বপ্ন ভেঙে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে মারা গেছে জুলকারনাইন। 5 আগস্ট সরকার পতনের পর সাভারের ছাত্র জনতার বিজয়ের মিছিলে যোগ দেয় জুলকারনাইন। বাইপাইলের পলাশবাড়ির বিকেলে গুলিতে নিহত হয় সে। জুলকারনাইন সাভারের পলাশবাড়ি জেএল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজের 9ম শ্রেণী পড়ুয়া। তাদের গ্রামের বাড়ি পাবনার সাথিয়া উপজেলায় নন্দনপুর ইউনিয়নের সুরভ গ্রামে। 6 আগস্ট গ্রামের বাড়িতে জুলকারনাইনকে দাফন করা হয়। পরে তার পরিবার সদস্যরা সাভারে চলে যান। গতকাল সোমবার মুঠোফোনে কথা হয় আব্দুল হাইয়ের সঙ্গে। তিনি বলেন, 5 আগস্ট ছেলেকে বাইরে যেতে দেখে বললাম যেও না, বাইরের অবস্থা ভালো নয়, কখন কি হয় বলা যায় না। কিন্তু সে বলল, তুমি তো আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছ। আমার ভাই বোনেরা মরে গেছে, আমি বিজয় মিছিলে যাব। বিকেল 5টার দিকে তার বন্ধুরা মুঠোফোনে বলেন জুলকারনাইন গলায় গুলি লেগেছে, দ্রুত সাভারের এনাম হাসপাতালে আসতে বলে। হাসপাতালে গিয়ে দেখি ছেলে নিথর দেহ পড়ে আছে। কাঁদতে কাঁদতে আব্দুল হাই আল হাদি বলেন, ছেলেটা সেই বিজয় মিছিলে গেল আর ফিরে এলো না। ওকে ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন শেষ হয়ে গেছে। শুনেছিলাম বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী, এখন সেই ভার আমার কাঁধে। আমি ছেলের হত্যা বিচার ও ক্ষতিপূরণ চাই। জেএল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ জামাল হোসেন
হোসাইন মুঠোফোনে বলেন, জুলকারনাইন অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছাত্র ছিল। 5 আগস্ট রাতে ওর মৃত্যুর খবর পাই। ওদের পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আমরা যতটুকু পারছি ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এদিকে সাথিয়া পৌর কার্যালয়ের পাশে জুলকারনাইনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একটি মুরাল প্রতিস্থাপন করা হয়েছে। ওই স্থানে আগে সাবেক ডেপুটি স্পিকার ও স্থানীয় পৌর মেয়রের ছবি বাঁধানো ছিল। সরকার পতনের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই ছবি ভেঙে ফেলে স্থানটি জুলকারনাইন চত্বর হিসেবে ঘোষণা করা হয়। বিপদসীমার নিচে নেমেছে গোমতীর পানি। অবশেষে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হওয়া শুরু করছে কুমিল্লার গোমতীর পানি। বর্তমান নদীটির পানি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার 27 আগস্ট রাতে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ অলিউজ্জামান জানান, গোমতী নদীর পানি কমছে, বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। এর আগে গত 22 আগস্ট রাতে গোমতীর পানি বিপদসীমার স্মরণকালের সর্বোচ্চ ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেদিন রাতে পানির বিপদসীমা 134 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ওই দিন দিবাগত রাত 12টার দিকে নদীর বৈজিং উপজেলার সরনল ইউনিয়নের বুরবাড়িয়া এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানির প্রবাহ বাড়ে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়। মমতার পদত্যাগের দাবিতে আজ বিজিবির 12 ঘন্টা বাংলা বন্ধ কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে আজ পশ্চিমবঙ্গের সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করছিল বিক্ষোভ বিরোধী ছাত্র সমাজ। তাদের দমনে কাঁদানো গ্যাস ও জল কামান ব্যবহার করছে পুলিশ। পুলিশের এসব অ্যাকশনে অনেক মানুষ আহত হয়েছে এমন অভিযোগ করে বুধবার পশ্চিমবঙ্গের 12 ঘন্টা বাংলা বন্ধ কর্মসূচি ঘোষণা করছেন কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি। তারা বলছে, আজ অথবা কাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জায়গায় সাধারণ ধর্মঘট চলবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান নামে সচিবালয় ঘেরাওয়ের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। রাজ্য পুলিশের কাছে খবর ছিল ওই নবান্ন অভিযানের সামনে নারী এবং ছাত্রদের রেখে পিছন থেকে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হতে পারে, এমনকি পুলিশকে পরিচিত বলে বল প্রয়োগ বাধ্য করা হতে পারে বলে জানিয়েছে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এরপরেই শহর জুড়ে কড়া নিরাপত্তা জারি করে পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই নবান্ন সচিবালয় চত্বর ছিল সিনিড্র নিরাপত্তা। শহরে বিভিন্ন প্রান্তে বসানো হয় ঝালাই করা গার্ডবেল এবং কন্টেইনার। কিন্তু বেলা বাড়তে একে একে বাড়তে থাকে মানুষের ভিড়। সাঁতরাগাছি, হাওড়া এবং সেতুতে ব্যারিকেড ভেঙে এগানোর চেষ্টা করে আন্দোলনকারীরা। স্লোগান ওঠে, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। পরিস্থিতি সামাল দিতে জলকামান চালানো শুরু করে পুলিশ। ছোড়া হয় কাঁদানো গ্যাসও। একটার সময় ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। এরপর বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করে পুলিশ নির্যাতনের শিকার হয়েছিল বিক্ষোভকারীরা। এরপরই বুধবার বাংলা বন্ধ কর্মসূচি দেয় বিজেপি। মঙ্গলবার দুপুরে নবান্ন অভিযান নিয়ে মুখ খুললেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, অনেক জায়গা থেকে অত্যাচারের খবর আসছে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলনের দমনপীড়ন না চালানোর আবেদনও জানান তিনি। বুধবার রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন এই বিরোধী দলীয় নেতা। নবান্ন অভিযানকে সমর্থন জানানোর এই কথা আগেই ঘোষণা করেছিলেন বিজেপির নেতা সুবেশ চন্দ্র। সোমবার রাতে যখন নবান্ন অভিযানে আহ্বায়ক ছাত্র সমাজের 4 নেতাকে গ্রেপ্তার করা হয়, তখন শুভেন্দু আশ্বাস দিয়েছিলেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছাড়ানোর ব্যবস্থা করবেন তিনি। এজন্য যা যা আইনি পদক্ষেপ প্রয়োজন এবং যত অর্থই খরচ না হোক না কেন তা বহন করবে তার দল। আওয়ামী লীগের মতোই এরকম ঢালাও মামলা দিয়ে কি বিচার হবে? বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ঘটনায় যেসব মামলা হচ্ছে তা নিয়ে এর মধ্যেই নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করছে। আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 বছরে যেভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় বিএনপির নেতাকর্মী এবং বিরোধী দলের নেতাকর্মীদের আসামি করা হচ্ছে, সেই চর্চা এখনো চলছে বলে প্রশ্ন তুলছেন আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা। সরকার বিরোধী আন্দোলনে চলার সময় মৃত্যুর সংখ্যা জাতিসংঘের হিসাব অনুযায়ী অন্তত 650 জন। যদিও এই সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুর সংখ্যা এখনো বাড়ছে। কোটা আন্দোলন ও সরকার পতনে আন্দোলন ঘিরে জুলাই আগস্ট মাসে যেসব মৃত্যুর ঘটনা ঘটছে তাকে জুলাই গণহত্যার নামে অভিহিত করছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এসব মৃত্যুর ঘটনার যেসব হত্যা মামলা দেখা যাচ্ছে সেগুলোর এজাহারের ধরন প্রায় একই রকমের। একই সঙ্গে ঢালাওভাবে নাম উল্লেখ করে অসংখ্য আসামির পাশাপাশি প্রায় প্রতিটি মামলাতেই অজ্ঞাতনামা কয়েক হাজার আসামি করা হয়েছে। ফলে এসব মামলা প্রমাণ করে বিচার কতটা নিশ্চিত করা যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে আইনজীবী ও মানবাধিকার কর্মীদের। এছাড়া এসব মামলা তদন্ত নিয়ে
নিয়ে সংখ্যা রয়েছে বলে মনে করে আইনজীবীরা। ফৌজদারি মামলায় এফআইআর বাইবেল আইনজীবীরা বলছে ফৌজদারি মামলায় এফআইআর বা এজাহারকে মামলার মৌলিক ভিত্তি মনে করা হয়। এর কোনো শব্দ পরিবর্তন করা যায় না, কিন্তু সংশোধনীয় এজাহার বলে কিছু নেই, এটি বিচারের গ্রহণযোগ্য হয় না। সুপ্রিম কোর্ট জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন এজাহার একবারে হয়, এগুলো কিছুতেই কোর্টে টিকবে না। তিনি বলেন ক্রিমিনাল কেস হলো স্থান, সময় এবং ঘটনা সংক্রান্ত স্থান, এই তিনটার হেরফের হলে তাহলে আর টেকে না। আর ফৌজদারি মামলায় এফআইআর বাইবেল হিসেবে পরিগণিত হয়, অর্থাৎ এর সামান্য দাড়ি কমা পরিবর্তিত হলে এটা বাদ। তদন্তে আরো নতুন নতুন তথ্য আসতে পারে জানিয়ে মিস্টার খান বলেন তদন্তে ফার্দার তথ্য আসতে পারে, কিন্তু এফআইআর দুইটা হতে পারে না, দুটি হলে এটা ভুয়া বলে প্রমাণিত হওয়ার সুযোগ থাকে। এক মামলায় দুই এফআইআর হতেই পারে না। ডক্টর ইউনূস বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন বলছে সৌদি আরব। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের উন্নতির জন্য অত্যন্ত সক্ষম নেতৃত্ব দিতে পারেন। মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করেন। সৌদি আরব সফরের স্মৃতিচারণ ডক্টর ইউনূস জানায় তিনি সৌদি মহিলা ফুটবল দলের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং খেলাধুলার বিশ্ব পরিবর্তন ক্ষমতার বিষয়ে আলোচনা করছিলেন। রাষ্ট্রদূত জানায় সৌদি আরবে বর্তমান ৩২ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, যারা সৌদি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং প্রতি বছর বৌদ্ধ চ্যানেলে প্রায় $5 বিলিয়ন রেমিটেন্স পাঠান। তিনি আরো জানান আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে আরো প্রায় $5 বিলিয়ন পাঠানো হয়, যা বৈধ চ্যানেলে আনা গেলে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রদূত ৬৯,০০০ অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিক পাসপোর্ট নবায়নের বিষয়টি উপস্থাপন করেন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়ানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন সৌদি ব্যবসায়ী বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ আগ্রহী। এছাড়া হজ উমরা পালনের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে মক্কা রোডে ইনিশিয়েটিভ চালু করা হয়েছে বলে রাষ্ট্রদূত জানান। গত বছর প্রায় ৫ লাখ বাংলাদেশি উমরা পালন করছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আহ্বান নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সৌদি আরবের চলমান সহযোগিতার প্রশংসা করেন। পরে যমুনা পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে সাক্ষাৎকালে ডক্টর মোহাম্মদ শারককে পুনর্জীবিত করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জনগণ বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের প্রতি সহায়তা প্রদানের প্রস্তুতির কথা জানান তিনি। রাষ্ট্রদূত রাওয়ালাপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান।